জামাই শ্বশুরের বয়স যখন সেম, দুজনকে শিক্ষা দিতে মেয়ে যখন করে মাস্টার প্ল্যান, শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কে কার সাথে গেম খেলছে। মেয়ে তার বাবার সাথে গেম খেলছে, না বাবা তার মেয়ের সাথে গেম খেলছে। আসল মাস্টার মাইন্ড কে? শেষের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। প্রশ্ন তো অনেক, উত্তর একটাই। এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে। তার আগে ঝটপট জানিয়ে যেতে পারেন আপনার সুন্দর নাম আর কোথা থেকে দেখছেন। গল্প শুরুতে আমরা আশিস আর আয়শাকে দেখতে পাই, যারা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। এই হচ্ছে আশিসের বন্ধু সামির। আশিস আয়শাকে একটা বাড়ি দেখিয়ে জানায় তারা এখানেই থাকবে। এরপরে সামির আয়শাকে একা পেয়ে জিজ্ঞেস করে, আশিস কি কখনো তোমাকে বিয়ে করবে? আয়শা জানায় বিয়ে না করে যাবে কই, আমি কি তাকে ছেড়ে দেবো নাকি, বিয়ে তো করতেই হবে। এরপরে আমাদের আয়শা আর আশিসের লাভ স্টোরি দেখানো হয়, যা আমরা ইতিমধ্যে এই মুভির প্রথম পার্টে দেখেছি। আয়শা এবং আশিসের মাঝে এজ গ্যাপটা অনেক বেশি, তারপর দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। কিন্তু সমস্যা তো তখন বাদে যখন তাদের সম্পর্কটা বাস্তবে রূপ দেওয়ার সময় আসে। আশিসের স্ত্রী, ছেলে মেয়ে সবাই আছে, যা জানতে পেরে আয়শা আশিসের সাথে ব্রেকআপ করে। কিন্তু ব্রেকআপের পরও সে থাকতে পারছিল না, সে তাকে এতটাই ভালোবেসে ফেলেছে। তাই সে আবারও আশিসের কাছে ফিরে আসে। তাই তাদের ফ্যামিলির পারমিশন আনতে আশিসের বাড়িতে যায়, যেখানে আশিসের মেয়ে তাদের লাভ স্টোরি ধরে ফেলে। কিছুদিনের মধ্যে তার প্রথম স্ত্রী মাঞ্জুও বিষয়টা জেনে যায়, তবে শেষ পর্যন্ত তাদের ভালোবাসার কাছে হার মানে। আশিস আর মাঞ্জুর মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল না, এই জন্য মাঞ্জু তাকে ডিভোর্স দিয়ে দেয় আর আশিসকে তুলে দেয় আয়শার হাতে, যেন তারা বিয়ে করতে পারে। এবার আয়শা বলে, আমাদের বিষয়টা এবার আমাদের বাড়িতে জানাতে হবে। এটা শুনে আশিস বেশ চিন্তিত হয়ে যায়। স্বাভাবিকভাবে তাদের এজ গ্যাপ এত বেশি যে কোনো মেয়ের ফ্যামিলি এটা মানবে না। তবুও আয়শা তাকে জানায়, তোমার এত কিছু চিন্তা করতে হবে না, আমি ডিরেক্ট তাদের কিছু জানাবো না, আস্তে আস্তে সুযোগ বুঝেই আমি বাড়িতে জানাবো। আমি প্রথমে ভাবিকে জানাবো, ভাবি মাকে জানাবে, মা বাবাকে জানাবে, ততদিন ম্যানেজ করে ফেলবো, কোনো চিন্তা করতে হবে না তোমার। এরপরে আয়শা বাড়িতে চলে আসে, এসে তার মায়ের সাথে অনেক গল্প করে। জিম করছে তার বাবা, তার নাম রাজি। রাজি দাদা হতে চলেছে। এরপর আয়শা যায় তার ভাবি কুট্টির কাছে, এসেই বলে ডেলিভারি আর কতদিন আছে, তার ফুপার সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে। এটা শুনে কুট্টি বলে, তলে তলে এত দূর চলে গেছো, আমাকে তো একবারও জানালে না। আয়শা বলে, 6 মাস ধরে আমরা একসাথে আছি। এই কথা শুনে তার ভাবি অনেকটা অবাক হয়, 6 মাস ধরে কিনা লিভিং এ আছে। এবার তাকে বাড়িতে নিয়ে আসতে বলে। আয়শা বলে, হ্যাঁ নিয়ে আসবো, তবে ব্যাপারটি তো কমপ্লিকেটেড। রাতে আশিস ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করে কি অবস্থা, তখন আয়শা জানায়, সবে ভাবিকে জানালাম, দেখা যাক কি হয়। পরদিন কুট্টি বাইরে খাবে বলে রাজির কাছে বায়না করে। রাজিও এই অবস্থায় তার পুত্র বই সব ধরনের খেয়াল রাখে। দেখা যায় কুট্টি তার পেটে কোনো কথাই রাখতে পারে না, সে সবার সামনেই বলে দেয় আয়শা 6 মাস ধরে লিভিং এ আছে। এই কথা শুনে আয়শার বাবা মা কিছু বলার আগেই কুট্টি আবার অ্যাক্টিং শুরু করে দেয়, যেন তার প্রসব ব্যথা উঠেছে। সে এমন ভাবে বলে নিজেই থ হয়ে গেছে, এই জন্য আয়শার উপর যেন কোনো ইফেক্ট না পড়ে, তাই সে এমন করলো। এরপরে বাসায় এসে আয়শার বাবা মা তাকে ভালো করে জিজ্ঞেস করে এমন একটা ব্যাপার সে কেন তাদের থেকে লুকিয়েছে, আর বলে, আমি তো তোমার বন্ধুই ছিলাম নাকি, তোমার ভাবির থেকে কেন আমাদের এইসব কিছু জানতে হলো। আয়শা জানায় ব্যাপারটা একটু জটিল, বলে আমি যার সাথে রিলেশনে আছি তার একটা ডিভোর্স হয়েছে। এ কথা শুনেও তারা খুব স্বাভাবিকভাবেই বলে, আমরা এডুকেটেড ফ্যামিলি, এখানে তো ডিভোর্স হয়েই থাকে, এটা কোনো ব্যাপার না। আয়শা এরপর জানায় তার 2টা ছেলে মেয়ে আছে। এটা শুনে তার বাবা মা বলে, কোনো সমস্যা নেই, বাচ্চা তো থাকতেই পারে। তারা ভেবেছে হয়তো বাচ্চারা ছোট ছোট, তাদের বয়স আয়শা গোপন রাখে। এরপরে সে আস্তে আস্তে বলে আশিস একটু বয়স্ক। এতেও তার বাবা মা খুবই স্বাভাবিকভাবে উত্তর দেয়, ঠিক আছে কোনো ব্যাপার না, কত আর বয়স হবে, তুমি তাকে বাড়িতে ইনভাইট করো। পরদিন আশিস লন্ডন থেকে আসে, আয়শা তাকে আনতে যায়। গাড়ির মধ্যে দুজনে কথা বলতে থাকে। আশিস জানতে চায়, তুমি কি তোমার বাবা মাকে আমার ব্যাপারে সবকিছু খুলে বলেছো? আয়শা জানায়, যতটুকু বলা যায় ততটুকুই বলেছি। এর মধ্যে তারা বাড়িতে চলে আসে। আশিসকে হাসি মুখে ওয়েলকাম জানায় আয়শার বাবা মা। পরিচিত হওয়ার পর আশিস বলে, আমি হোটেলে থাকতে চাই। আয়শার মা বলে, হোটেলে কেন, এই বাড়িতে অনেক জায়গা আছে, তুমি এখানেই থাকো। আর তাকে ছেলে বলে সম্বোধন করে। যদিও তাদের ফার্স্ট মিটিং অনেকটাই কনফিউজিং ছিল। রাজি তার ওয়াইফকে জিজ্ঞেস করে, এই বয়স্ক আশিস কিভাবে তোমার ছেলে হতে পারে, তুমি তাকে ছেলের মতো সম্বোধন করছো কিভাবে? আশিসের বয়স রাজির থেকেও বেশি হবে, যা তারা স্বপ্নেও ভাবেনি। অন্যদিকে রুমে আশিস আয়শাকে বলে, তুমি আমার বিষয়ে পুরোপুরি তোমার ফ্যামিলিকে কিছুই বলনি তাই না? আয়শা বলে, আমি জানিয়েছি তুমি একটু বয়স্ক। আশিস বলে, তুমি আমার বয়স না জানিয়ে ঠিক করনি। আশিস বলে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। তখন আয়শা বলে, তোমার ওয়াইফের সামনে তো আমাকে
সেক্রেটারি বানিয়েছিলে, আমার সামনে তার হাতে ডাল খেয়ে খুবই প্রশংসা করেছিলে। কই তখন তো লয়ালিটি দেখাওনি, তাই তুমি এজের ব্যাপারে কাউকে কিছুই বলবে না। অন্যদিকে আয়শার বাবা মা জানতে চাচ্ছিল আশিসের বয়স কত। পরদিন সকালে চায়ের আড্ডায় বসে রাজি আশিসকে জিজ্ঞেস করে কেন তার ডিভোর্স হয়েছে। উত্তরে আয়শা জানায় আশিস মঞ্জুকে ছাড়েনি, বরং মঞ্জুই আশিসকে ছেড়ে দিয়েছে। এরপর সে জিজ্ঞেস করে ডিভোর্সের কতদিন হলো। আশিস বলে দেয় 6 মাস। আয়শা বলে 6 মাস হলো ডিভোর্স হয়েছে, তার আগে তারা দুইজন সেপারেশনে ছিল। তখন সে আবারও জানতে চায় তাহলে কত বছরের সেপারেশনে ছিল। এরই মধ্যে তার ভাবে আবারও ব্যথা ওঠার অভিনয় করে। তবে আয়শার বাবা মার মাথায় একটা প্রশ্ন ঠিকই ঢুকে যায়, কেন সব প্রশ্নের উত্তর আয়শা দিচ্ছে। তাই এবার তারা কৌশলে বয়স জানার প্ল্যান করে। এরপরে তারা আশিসকে জিজ্ঞেস করে তুমি তো লন্ডনে লেখাপড়া করতে গিয়েছিলে, সেখানে কত সালে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলে। এ কথা কাটাতে আয়শা বলে আশিস তো লেখাপড়া করতে লন্ডনে যায়নি, সে ওয়ার্কার ভিসায় লন্ডনে গিয়েছিল, তাই এবারও তার বয়স জানা হয় না। তবে আয়শার বাবা মাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা এবার প্ল্যান করে যেভাবেই হোক তার বয়স জানতেই হবে। পরদিন তারা সবাই একটা পার্টিতে যায়। সেখানে রাজিকে একজন ফোন করে জানায় আশিসের জন্ম 1974 সাল, তার বয়স 51 বছর, 25 বছরে তার একটা সন্তানও আছে। এইসব কথা আবার আয়শাও শুনে ফেলে। সে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে তোমরা দেখি স্পাই লাগিয়েছো, তো বলো কি জানতে চাও, আজকে তোমাদের সব জানিয়ে দেব। কিন্তু কোনো কিছুই না বলে চুপচাপ রুমে চলে যায় আয়শার মা বাবা। রুমের ভেতরে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। রাজি বলে আমার বয়সই হচ্ছে 51, আর আমার মেয়ের বয়ফ্রেন্ডের বয়স নাকি আমার থেকে 1 বছরের কম। মনে হয় কালো জাদু করা হয়েছে আমার মেয়ের উপর। আয়শার মাও বলতে থাকে নিশ্চয়ই আমার মেয়েকে উল্টাপাল্টা বুঝিয়েছে, নয়তো আমার অবুঝ মেয়েটার মাথায় এইসব কথা ঢুকবে কিভাবে। এক পর্যায়ে রাজি পিস্তল বের করে আশিসকে মারার জন্য। রাজি কিন্তু একজন বড় পুলিশ অফিসার। এরপর তার ওয়াইফ তাকে থামিয়ে বলে এভাবে মাথা গরম করে কিছু করা যাবে না, কৌশলে কাজ করতে হবে। এরপরে আয়শাকে রুমে ডাকা হয়। তার মা আয়শাকে বলে তুমি আমাদের মিথ্যা বললে কেন। আয়শা বলে আমি মিথ্যা বলিনি, তোমরা সবটা জানতেই চাওনি। রাজি তখন বলে আমি 27 বছর ধরেই এই দিনটার অপেক্ষায় ছিলাম, তুমি তোমার লাইফ পার্টনারের কথা আমাকে এসে জানাবে, আমি একটু মজা নেব, কিন্তু তুমি এটা কি করলে। আয়শা জানায় আশিস অনেক ভালো ছেলে, একদম তোমার মতো। রাজি বলে হ্যাঁ আমার মতো, সেটা বয়সের দিক দিয়ে না হলেই ভালো হতো, আর যদি সে এতই ভালো হতো তাহলে বউকে ডিভোর্স দিয়ে বউয়ের কাছে সন্তানদের রেখে বিদেশ যেত না। এবার রেগে যায় আয়শা। রাজিও রেগে গিয়ে বলে আশিসকে গায়েব করতে আমার 10 মিনিটও লাগবে না। আয়শাও বলে গায়েব করে তো দেখো। এইভাবে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময় আয়শার ভাবি ডেলিভারির ব্যথা শুরু হলে সবাই মিলে হসপিটালে যায়, আর একটা মেয়ের বাচ্চার জন্ম হয়। এতে সবাই অনেক খুশি হয়। হসপিটালে কিট্টুর বাবা মা এসে আশিসকে দেখে জিজ্ঞেস করে কে এটা। প্রাচী বন্ধু বলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। সবাই বাচ্চাটাকে কুলে নিয়ে আদর করতে থাকে। তখন আয়শা বাচ্চাকে নিয়ে আশিসের কোলে দিতে গেলে আয়শার বাবা তাকে কেড়ে নিয়ে বাচ্চাটি নানা নানির কোলে দিয়ে দেয়, যেটা ভালো লাগে না আয়শার। এরপরে আয়শা বাইরে এসে আশিসকে বলে চলো আমরা এই বাচ্চা নিয়ে নিব। তখন রাজি বাইরে এসে বলে কিট্টু বাড়িতে যাক, এরপরে তোমাদের ব্যাপারটা দেখছি। আশিস এবার আয়শাকে বলে এই পরিস্থিতিতে তোমাদের সাথে থাকা আমার উচিত হচ্ছে না, আমি বরঞ্চ এখান থেকে চলে যাই। আয়শা বলে এখনই সময়, তুমি আমার মা বাবাকে পটাও। সেদিন আয়শা হসপিটালে থেকে যায়। অন্যদিকে আশিস আয়শার বাবা মাকে নিয়ে একই গাড়িতে বাড়ির দিকে ফিরছিল। তখনই গাড়ির রেডিওতে একটা গান বাজে, মে কেয়া করো হায় মুঝে বুড়া মিল গয়া। এমন গান শুনে সবাই কেমন জানি বিলম্বনায় পড়ে যায়। এরপরে তারা সবাই বাড়ি ফিরে আসে। আশিস তার বন্ধু সামিদের সাথে ফোনে কথা বলছিল। সে বলে আয়শা চায় আমি তার বাবা মাকে পটাই, এখন কি আমার পটানোর বয়স আছে। এ কথা শুনে সামিদও অনেক মজা নিতে থাকে আর বলে ডিডিএল যেতে রাজ যেমন করে সিমরানের বাবাকে পটিয়েছিল, তুইও সেটা কাজে লাগাতে পারিস। বন্ধুর পরামর্শে পরদিন সকালে আশিস আয়শার বাবা মার জন্য খাবার রান্না করে, তাও আবার রাজের প্রিয় সব খাবার। এরপরে সে কিছু মুভির ডায়লগ দিতে থাকে। তখন আয়শার মা বলে তুমি যে মুভির ডায়লগ দিচ্ছ সেটা আমার 3 বার দেখা হয়ে গেছে। এরপরে রান্না শেষ হলে সবাই খাবার খেতে বসে। আশিস আয়শার মাকে একবার ভাবি ডাকে, একবার আপু ডাকে, একবার মম ডাকে। এতে তারা দুজনে খুবই অবাক হয়, কারণ কোনো দিক দিয়ে আশিসের সাথে সম্পর্ক ম্যাচ করা যাচ্ছিল না। আশিস কি বলে ডাকবে তার কিছু বুঝতে পারছিল না। রাজি বলে সম্পর্কের নাম জানো না, তাহলে রিলেশনে জড়িয়েছো কেন। একটু পরে আবার দেখা যায় ভাবি তার বাচ্চা নিয়ে বাড়িতে চলে এসেছে। তখন আশিসও পুজো করে ভিতরে ঢুকায়। তবে এটা আবার রাজির ভালো লাগে না। এরপরে কুট্টির বাবা মা আশিসকে একটা পার্টিতে ইনভাইট করে। পার্টিতে আয়শা আর আশিস এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল, সেটা শুধু দেখছিল রাজি। অন্য একটা ছেলে আয়শার দিকে তাকিয়ে থাকলে রাজি তাকে মেরিয়ে বসে। তখন রাজিকে থামায় আশিস। রাজি তখন আয়শার উপরে রাগ দেখিয়ে চলে যায়। বাড়ি ফেরার সময় আয়শা তার বাবাকে বলে তুমি যদি আশিসকে মেরে শান্তি পাও তাহলে মারো। রাজি বলে আশিসের বন্ধুরাও তোকে এভাবে আর চোখে দেখবে। আয়শা জানায় আমার সাথে আশিসের যখন দেখা হয়েছিল তখন আমি ড্রাঙ্ক ছিলাম। আশিস আমাকে ড্রয়িং রুমে শুয়ে দেয়, কিন্তু আমাকে টাচ পর্যন্ত করেনি। তুমি কিভাবে ভাবলে আমাদের ভালোবাসা নোংরা? আমি নোংরা হয়ে গেছি?
রাজিও রাগ করে বলে, হ্যাঁ তুমি নোংরা, টাকার লোভে এমন একটা বুড়ো লোককে বিয়ে করতে চাচ্ছ, তোমার ভালোবাসাও নোংরা। এইসব কথা শুনে রেগে যায় আয়শা, অসভ্য ভাষায় গালাগালি করতে থাকে বাবাকে। এরপর সে বাড়িতে চলে আসে, বাবা মার সামনে সে আশিসের হাত ধরে বেরিয়ে যায়। এরপরে চলে যায় লন্ডনে। সেখানে সামিদ আয়শাকে বলে, এভাবে রাগ করে চলে আসাটা তোমার ঠিক হয়নি। আশিসও একই কথা বলে। আয়শা রাগ করে বলে, তোমার তো কিছু হয়নি, তাই এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আশিস বলে, তোমারও কিছু হয়নি, তারা তোমার বাবা মা ছিল, আছে এবং থাকবে। সেই সময় কলিং বেল বাজে। আওয়াজ শুনে দরজা খুললে দেখা যায় রাজি চলে এসেছে। রাজি কান ধরে তার মেয়েকে সরি বলে। আয়শাও কান্না করে বাবাকে সরি বলে। এরপরে রাজি বলে, তোমাদের নিতে এসেছি। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর সবাই আবার বাড়ি ফিরে আসে। তবে বোঝা যাচ্ছিল রাজি কিছু একটা চালাকি করছে। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজি মনে করছে আশিস তার মেয়েকে দিয়ে এইসব করাচ্ছে। এমনকি আয়শা যা যা বলেছে আশিসে তা শিখিয়ে দিয়েছে। রাজি আয়শা জন্মের সময় কথা দিয়েছিল সারা জীবন আয়শার বিপদ আপদ থেকে রক্ষা করবে, তাই সে নিজের মেয়েকে নিজের কাছেই নিয়ে আসে। পরদিন রাজি আশিসকে বলে, সবার সামনে আমি তোমাকে আমার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিব। আমি চাই না কেউ এইসব বিষয়ে জানুক আর কোনো সিন ক্রিয়েট করুক। সেদিন ছিল আয়শার ভাতিজির নামকরণের পার্টি, তাই অনেক আত্মীয় স্বজন সেখানে আসে। প্রথমে আশিস, পরে আয়শা চাচার মুখোমুখি। আশিস ভালোভাবে বোঝাতে সক্ষম হয় সে রাজির বন্ধু। এরপরে আয়শার নানির মুখোমুখি হয়। সেখানে সে অনেক পেস ধরে, কোনো মতে সেখান থেকে বাঁচে আশিস। এরপরে দেখা যায় দুই গাড়ির মাঝখানে পা রেখে এন্টিনা একটা ছেলে। আশিস বলে, এটা আমি 30 বছর আগেই করে ফেলেছি। এরপরে আয়শার সাথে নাচে ছেলেটা। এতে করে বোঝা যায় তারা দুজনে আগে থেকে পরিচিত। জানা যায় তার নাম আদি, রাজের খুবই ক্লোজ ফ্রেন্ডের ছেলে। আয়শারও ছোটবেলার বন্ধু। আশিসের সাথে পরিচিত হয়ে আঙ্কেল ডাকে আদি। আশিস ব্যাপারটা বুঝে ফেলে আদিকে রাজি ডেকেছে। আশিস তার বন্ধুকে বলতে থাকে, ইতিহাসে প্রথমবার বাবা তার মেয়ের প্রেমের ব্যবস্থা করেছে, সেটা কিনা বুঝতেই পারছে না আয়শা। সামিদ আয়শাকে সবকিছু খুলে বলতে চায়, কিন্তু আশিস তাকে না করে। সে চায় না আবারও বাবা মেয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। আয়শার বাবা মা এটা ওটা বাহানায় আদির কাছে পাঠায় বারবার আয়শাকে, যা আবার দূর থেকে তারা দুজনেই লক্ষ্য করে আয়শা কেমন মিশছে আদির সাথে। আয়শা অবশ্য অনেকদিন পর বন্ধুকে কাছে পেয়ে খুশি হয়। পরদিন দেখা যায় আদি সবার সামনে নিজের বডি শো করছে। এটা আবার আয়শা হা করে তাকিয়ে দেখে। রাজি আবার এখানে একটা চাল খাটিয়ে বলে সবাইকে নিয়ে সে যেন শপিং করতে যায়। তবে আদি জানায়, আমি আয়শা আর তার 2 কাজিনকে নিয়ে একটু হাইকিং এ বেরোবো। আয়শাও কিছু না বলেই তার সাথে বেরিয়ে যায়। অন্যদিকে আশিস যায় আয়শার রিলেটিভদের নিয়ে শপিং এ। দেখা যায় আয়শার সাথে খুবই খুনসুটিতে মেতেছে আদি। অন্যদিকে আশিসকে জুতা পর্যন্ত টানতে হয়। তবে আশিসের তার ভালোবাসার প্রতি পূর্ণ ভরসা আছে, এসব কিছুই মনে করে না সে। রাতে আদি সবার সামনে রাজের অনুরোধে গান গায়। এতে অবশ্য সবাই তার খুব প্রশংসাই করে। এরপর সে চলে যেতে চায়, তবে সবাই যেতে না করে। আদি বলে, আয়শা ভালোবেসে থাকতে বলে তবেই থাকবো। আয়শাও ভালোবেসে তাকে থাকতে বলে, তাও আবার আশিসের সামনে। এটা থেকে সামিদ বলে, তোর ভালোবাসা বুঝি হাতছাড়া হয়ে গেল রে। প্লেন করে মাঠে নেমেছে সবাই। আশিস বলে, দেখাই যাক না কি আছে কপালে। পরদিন দেখা যায় আদি নিজের বডি খুলে ঘোড়া চালিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছে আয়শাকে, যা দেখে সামিদ বলে, এবার তুইও নিজের বডি শো কর। তোর চোখের সামনে তোর প্রেমিকাকে পটানোর চেষ্টা করছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। আশিস কিছুই বলে না। এরপরে আয়শাকে নিয়ে বারে যায় আদি। যাওয়ার সময় আশিসকে আঙ্কেল বলে সম্বোধন করে। সামিদ বলে, আয়শা অন্যের হয়ে যাচ্ছে। আশিস বলে, তাহলে ভাবি ডাক। ওদিকে বারে এসে আয়শা আদির সাথে ডান্স করতে থাকে। আদি তাকে টাচ করলে আয়শা তাকে কিছুই বলে না। এরপর বাড়িতে ফিরে তারা দেখতে পায় আশিস আর সামিদ ছাদে দাঁড়িয়ে আছে। আদি তাদেরকে আঙ্কেল বলে বিদায় নেয়। আয়শাও তার সাথে মজা করে আঙ্কেল বলে সেখান থেকে বিদায় নেয়। যা এবার মানতে পারে না আশিস, তাই সে রাজির কাছে যায় আর তাকে গিয়ে বলে, আপনি যে আয়শার সাথে এসব কিছু শুরু করেছেন, আয়শা জানতে পারলে কি হবে? রাজি বলে, আমি শুধু আমার মেয়েকে প্রোটেক্ট করছি। তুমি তো প্রথম ভালোবেসে বিয়ে করেছিলে, তারপর তাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের পিছনে পড়েছো। 2 দিন পরে যে অন্য কারো পিছনে নেবে না, এর কি গ্যারান্টি? এখানে ভালোবাসো কোথায়? আর যদি ভালোবাসো, আমি তোমাকে আমার মেয়ের সাথে দেখতে চাই না। আমি চাই আমার মেয়ে তার পার্টনারের সাথে 30-40 বছর জীবন কাটাক, সেটা তো তোমার হাতে নেই। আবার 3 দিনে যে আদির সাথে প্রেম হয়ে যাবে, আমি এটাও মানি না। আমি শুধু দেখাতে চাই ভালোবাসা একজনের উপর সীমাবদ্ধ থাকে না। এইসব কথা শুনে আশিস বলে, আমি আয়শাকে অনেক ভালোবাসি, কিন্তু আয়শা যদি অন্য কাউকে ভালোবাসে, আমি খুশি মনে তা মেনে নেব। এটা শুনে রাজি তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আদিকে দেখা যায় সে আকাশে তারা দেখছে। তখন সেখানে আয়শা আসে। দুজনের মধ্যে কিছুক্ষণ কথোপকথন চলে। আদি তখন বলে, আমাদের মধ্যে একটা কানেকশন আছে। আয়শা হেসে কথাটা উড়িয়ে দেয়। আদি জানায়, আমার তোমাকে ফিল হয়। এরপর থেকে দুজনকে প্রায় একসাথে দেখা যায়, যা আশিসের চোখ এড়ায় না। একদিন আয়শা আদিকে কিস করে বসে। আশিস তা দেখে ফেলে, আয়শাও তা দেখে ফেলে। আশিস যে তাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। এরপরে আশিস ঘরে বসে তার কাপড় গুছাচ্ছিল। আয়শা এসে তাকে বোঝানোর চেষ্টা করে যা হয়েছে তা আসলে ভুলবশত।
কিন্তু আশিস ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবেই নেয়, কারণ সে আয়েশার বাবাকে বলেছিল আয়েশা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে সে নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাবে। সে আয়েশাকে জানায় এখন তোমার প্রতি আমার আর কোনো অধিকার নেই। আয়েশা বলে আমার প্রতি হক নেই না হক তুমি চাইতে পারছো না। আশিস জানায় তোমার প্রতি আমার আর কোনো অধিকার নেই। এই বলে সে চলে যায়। যাওয়ার আগে আয়েশা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আশিস কিছুই বুঝতে রাজি নয়, যেটা আবার দূর থেকে দেখে আদি। আশিস চলে যায় লন্ডনে। এরপরে আয়েশার সাথে আদির বিয়ের আয়োজন শুরু হয়। একদিন আদি রাজিকে বলে আয়েশাকে ধোকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। প্রেমের অভিনয় করতে করতে আমি সত্যি আয়েশাকে ভালোবেসে ফেলেছি। বিয়ে হচ্ছে এতেও আমি অনেক খুশি, কিন্তু তবুও আয়েশা আমাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। আয়েশাকে ধোকা দেওয়া হচ্ছে। রাজি বলে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপরে আয়েশা সামিদকে ফোন দেয় তার বিয়ে ঠিক হয়েছে এটা জানানোর জন্য, সাথে তার লন্ডনে থাকা জিনিসপত্রগুলো তার কাছে পাঠিয়ে দিতে বলে। এরপরে সামিদ আয়েশার বিয়ের খবর আশিসকে জানায়, যা শুনে কিছুটা মন খারাপ করে আশিস। এরপরে তার জিনিসপত্র পাঠিয়ে দিতে বলে। মেহেদি অনুষ্ঠানের দিন খুব খুশি মনেই মেহেদি পড়ছে আয়েশা, যা দেখে তার বাবা মাও খুব খুশি হয়। তাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। এরপরে আয়েশা আশিসকে ফোন দেয়। আশিস বলে তোমার জিনিসপত্র খুব শীঘ্রই পাঠিয়ে দেব। আয়েশা বলে আমার বিয়ে হচ্ছে এটা তো তুমি জানো, কিন্তু আমাকে তুমি কখনোই বুঝলে না। একটা কথা বলি তোমাকে, যেখানে একবার ছুলে প্রেম হয় না, সেখানে একবার ছোঁয়াতে তুমি আমাদের সম্পর্ক ভেঙে চলে গেলে। আমার কথা একটু কেয়ার পর্যন্ত করলে না। এবার আয়েশার কথাগুলো ভাবায় আশিসকে। এর মধ্যে আয়েশার হলুদের দিন চলে আসে। হলুদের অনুষ্ঠান চলছে আয়েশার। তখন আয়েশার ভাই তার বাবাকে বলে, এমন দুঃখী দুলহান আর কখনো দেখিনি। তোমার নিজের স্বার্থের জন্য কাজটা তুমি ঠিক করোনি বাবা। রাজি বলে তোমারও তো মেয়ে হয়েছে, মেয়ে বড় হোক তারপরে বুঝবে। রোহান বলে আমি আমার মেয়েকে প্রোটেক্ট করব ঠিকই, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে যাব না। প্রোটেক্ট করা মানে এই না যে তার খুশি ছিনিয়ে নিতে হবে। ছেলের এইসব কথা এবার ভাবায় রাজিকে। এরপরে রাতে সবাই ডান্স করছিল। ডান্স করতে করতে আয়েশা তার বাবার কাছে চলে আসে। এক পর্যায়ে বাবা মেয়ে দুজনে ইমোশনাল হয়ে যায়। রাজি ঘরে এসে অনেকটাই গিল্টি ফিল করতে থাকে। অন্যদিকে আয়েশাও রুমে কান্না করছে। তার মা কাছে এসে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে। আয়েশা আবার বলে আদির সাথে আমার বিয়ে হতে চলেছে, তবে আমি অনেক কনফিউজ। আমি হয়তো এখনো আশিসকেই ভালোবাসি, তবে আদির সাথে বিয়ের প্রপোজালটাও আমিই দিয়েছিলাম, তবে আমি ভুল ছিলাম। আমি আশিসকে ভালোবাসি মা। তার মা বলে বিয়ের আগে মেয়েদের এমনটা হয়, এটা কোনো ব্যাপার না। তবে আয়েশা এখনো তার সিদ্ধান্ত নিতে পারছে না। তাই তার মা বলে তাহলে কি ব্যাপারটা তোমার বাবাকে জানাবো? সে বলে না, বাবা যেহেতু কাউকে বেছে নিয়েছে সে আমার জন্য সঠিক কাউকে বেছে নেবে। বাবার ঊর্ধ্বে তো কেউ আর সঠিক হতে পারবে না। এসব কথা বলে আয়েশা তার মাকে প্রমিস করায় সে যেন তার বাবাকে কিছু না জানায়। তবে দেখা যায় তার বাবা এতক্ষণ তার মায়ের ফোন কলেই ছিল। এই কারণে সে সব কথাই শুনে ফেলেছে। সে খুবই ইমোশনাল হয়ে যায় আর সে কান্না করতে থাকে। একটু পরে আয়েশা এবং তার মা বাবার কাছে আসে। রাজি তখন বলে আমি আসলে ভুল করেছি, মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছি। আসলে প্রোটেকশনের নামে আমি মেয়ের সুখ কেড়ে নিচ্ছিলাম, যা হতে দেওয়া যাবে না। এরপরে আয়েশার মা বলে কালকেই তো বিয়ে, তুমি এখন কি করবে? রাজি বলে কিসের বিয়ে? আমি আশিসকে আনতে লন্ডনে যাচ্ছি। সে বলে যেতে হবে কেন, ফোন দিলেই তো চলে আসবে। সে বলে না, এমন বিষয় ফোনে বলা যায় না, তাকে গিয়েই নিয়ে আসবো। অন্যদিকে আশিস সামিদকে বলছে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কিনা কাঁদতেও পারছি না, কান্না করা বয়সটুকু আমার নেই। সামিদ বলে তোকে আসলে আমার চোর মারতে ইচ্ছে করছে। তুই বলেছিলি না তুই আয়েশার উপরে হক হারিয়ে ফেলেছিস? ভালোবাসার হক কেউ হারিয়ে ফেলে না, সেটা অর্জন করে নিতে হয়। এসব কথা শুনে আশিসের মনে যেন আবারও জোর ফিরে আসে। সে এবার আয়েশার বিয়ে ভেঙে তাকে নিয়ে আসার জন্য যায়। এই কথা সামিদ আয়েশাকে ফোন করে জানিয়ে দেয় আর আয়েশা তখন বলে এবারে হবে শেষ খেলা। আসলে সেই দিন রাতে আশিস আর রাজির কথা আয়েশা সব শুনে ফেলেছিল। এরপরে সে আদিকে মারধর করে তার কাছ থেকে সব সত্য জেনে নেয়। এরপর থেকেই সবকিছু প্ল্যান শুরু করে আয়েশা তার বাবা আর প্রেমিককে শিক্ষা দেওয়ার জন্য। এমনকি সে প্ল্যান করে আদির সাথে ঘনিষ্ঠ হচ্ছিল, যাতে করে আশিস কিছুটা জেলেসি ফিল করে। আদি কিস করতে না চাইলেও আয়েশা জোর করেই কিস করে, যাতে সে জানতে পারে আশিস আসলে কি চায়। তবে সে কিছু না বুঝেই সেখান থেকে চলে যায়। তাই সে এবার প্ল্যান করে রাজির পিছনে লাগে। সে নিজে থেকে আদিকে বিয়ে করতে চায় আর আদিকে দিয়ে তার বাবাকে সবকিছু বলায় যে তাকে তারা ধোকা দিচ্ছে। তবে এতেও বিশেষ কিছু লাভ হয় না। এতে তার ভাবিও তার সঙ্গে ছিল। এরপরে সে তার ভাইকেও নিজের টিমে সামিল করে। সেদিন তার ভাই যখন নিজের মেয়েকে কুলে নিয়ে এসব কথা বলছিল, এইসব কিছুও ছিল আয়েশার সাজানো। এতেও তেমন কোনো লাভ হয় না। এরপরে আয়েশা তার নিজের শেষ চালটা চালে। তারা সবাই মায়ের পায়ে ধরে মাকে রাজি করায় আর তারপরে এই সবকিছু প্ল্যান অনুযায়ী কাজ করে। মিউজিক নাইটে ইমোশনাল হওয়া রাজিকে ইমোশনাল করা, ফোন কলে রাজিকে রেখে আয়েশার সেই ইমোশনাল নাটক, যা ছিল সত্যি অসাধারণ।
এই সব কিছুই ছিল তাদের প্ল্যান করা। এদিকে সামিদও তার সঙ্গেই ছিল। সামিদ ওদিকে আশিসকে বোঝায়। এরপরে তা আশিস আয়শার বিয়ে ভাঙতে বেরিয়ে যায়। সামিদ ফোন করে রাজিকে বিষয়টা জানায়। সে খুশি হয়ে এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। আশিস চলে আসলে রাজি তাকে নিজের সঙ্গে নিতে চায়, কিন্তু আশিস বলে না, আমি আপনার সাথে যাব না। তাহলে আয়শা মনে করবে আপনি আমাকে নিয়ে এসেছেন, আমার ভালোবাসা আমাকে প্রুফ করতে হবে। এরপরে সে ট্যাক্সিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে দেখা যায় আয়শা বউ সেজে রেডি হয়ে আছে। আশিস বলে আমি তোমার বিয়ে ভেঙে তোমাকে নিয়ে যেতে এসেছি। রাজিও বলে আমি তাকে নিয়ে এসেছি। আয়শা তখন ফুল মজা নেয়। সে বলতে থাকে তুমি কাকে নিয়ে এসেছো, আর কেই বা আমার বিয়ে ভাঙতে এসেছে? আমি তো আদিকেই বিয়ে করব। তখনই বসে যে হাজির হয় আদি। দেখাতে থাকে সে আয়শাকে কত ভালোবাসে। আয়শাও ন্যাকামি করে তার সাথে তাল মেলায়। এইসব দেখে জেলাস হয় আশিস। বলতে থাকে বিয়ে ভাঙতে হলে যদি আদিকে মারতে হয় তবে তাই মারবো, তবুও এই বিয়ে ভেঙেই ছাড়বো। তার বাবাও একই কথা বলে, কিন্তু আয়শা এবং সবাই তাদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল। আয়শা আদির হাত ধরে মণ্ডপ পর্যন্ত চলে যায়। আশিস তাদেরকে থামানোর অনেক চেষ্টা করছিল। এক পর্যায়ে বলে তোমার উপরে সব হক আমার, আমি আসলে শুধু তোমাকেই ভালোবাসি। রাজিও তার নিজের কর্মকাণ্ডের জন্য সরি বলে। এরপরে আয়শা তাদের দুজনের সামনে সবকিছু রিভিল করে। সেদিন রাতে তারা যা কিছু বলেছিল, যা শুনে তারা দুজনেই অবাক হয়। এরপরে তারা বলে যা কিছু হয়েছে সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। সামিদ বলে আমরা সবাই আয়শার প্ল্যানের অংশ। আয়শাও জানায় আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকে না ভালোবাসলে হয়তো অন্য কেউ আমার জীবনে আসতো, তবে এখন তুমি আমার জীবনের সব। এরপরে আশিস আর কিছু না বলেই সবার সামনেই তাকে কিস করে বিয়ে হয়ে যায় দুজনের। এরপরে তারা দুজনে মিলে মানজুকে তাদের বিয়ের কথা জানায়। আর এমনই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।